রসায়নের অধ্যায় 2 এর কিছু গুরুত্বপূর্ণ ক খ এবং গ ঘ সম্পর্কে জানবো। সেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে পদার্থের অবস্থা কত তাপমাত্রায় বিবেচনা করা হয়। আসলে একটা যদি বলি যে আমরা পদার্থ কাকে বলে সেটা সবাই জানি, ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। তাহলে H2O হচ্ছে একটি পদার্থ যেখানে দেখা যাচ্ছে যে এই H2O অর্থাৎ পানির বরফ থাকতেছে, জলীয় বাষ্প থাকতেছে, আবার পানিও থাকতেছে। তাহলে পানিটার কঠিন অবস্থা পাচ্ছি, তরল অবস্থা পাচ্ছি, আবার বায়বীয় অবস্থা পাচ্ছি। কিন্তু পানি কঠিন পদার্থ, তরল পদার্থ না বায়বীয় পদার্থ? পানি অবশ্যই একটা তরল পদার্থ, কিন্তু আমরা কখন বিবেচনা করতেছি? এটা অবশ্যই কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াসে বিবেচনা করা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি একটা বস্তু কঠিন অবস্থায় থাকে তাহলে সেটা কঠিন পদার্থ, যদি তরল অবস্থা থাকে তরল পদার্থ, গ্যাসীয় অবস্থা থাকলে গ্যাসীয় পদার্থ। এরপরে রয়েছে যে কণার গতিতত্ত্ব কাকে বলে। কণার গতিতত্ত্ব কাকে বলে? এক্ষেত্রে যে তত্ত্বে কণার কম্পনের উপরে নির্ভর করে পদার্থের ভৌত অবস্থা বর্ণনা করা হয় তাকে কণার গতিতত্ত্ব বলে। আমি আবারও বলতেছি, যে তত্ত্বে কণার কম্পনের উপর, কারণ আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা কণা অবশ্যই কাঁপতেছে, এই কম্পনটাকে বর্ণনা করা হবে। অর্থাৎ বস্তুর কণার কম্পনের উপরে নির্ভর করে বস্তুর ভৌত অবস্থা বর্ণনা করা হয় তাকে কণার গতিতত্ত্ব বলে। এরপর রয়েছে ব্যাপন কি। ব্যাপনের ক্ষেত্রে কয়েকটা জিনিস ভাই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে যদি আসি তাহলে ব্যাপনের ক্ষেত্রে একটা শর্ত আছে। প্রথম কথা, এটা স্বতঃস্ফূর্ত, অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার হারকে বলা হচ্ছে ব্যাপন। আমি আবারও বলতেছি, কঠিন, তরল বা বায়বীয় পদার্থ যে কোনো ধরনের পদার্থই হইতে পারে, এটা কি হইতে হবে? বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়তে হবে এবং সেটা অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কঠিন, তরল বা বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ভাবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ হচ্ছে আরেকটি ধারণা, নিঃসরণ। আচ্ছা, নিঃসরণের ক্ষেত্রে কয়েকটা শর্ত রয়েছে। সেটা হচ্ছে প্রথমত দ্রুত হইতে হবে, তারপরে এটা হচ্ছে সজোরে হইতে হবে। দ্রুত সজোরে একই জিনিস, দ্রুত, এবং এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটবে। অর্থাৎ নিঃসরণের ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় পদার্থের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সরু পথে বা সরু ছিদ্র পথে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হচ্ছে নিঃসরণ। এরপরে রয়েছে সিএনজি কি। সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অর্থাৎ ন্যাচারাল যে প্রাকৃতিক গ্যাসটা রয়েছে, এই প্রাকৃতিক গ্যাসটাকে কম্প্রেসড করে বা উচ্চ চাপে এটাকে তরল করা হয় এবং বোতলজাত করা হয়, সেটাকে বলা হচ্ছে সিএনজি, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরে বলা হয়েছে যে রান্নার গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস রাখা থাকে। রান্নার গ্যাস সিলিন্ডারে সাধারণত প্রোপেন এবং বিউটেন রাখা থাকে। গলনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় একটি বস্তু গলতে শুরু করে তাকে গলনাঙ্ক বলা হয়, যে তাপমাত্রায় একটি বস্তু ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। এটা অবশ্যই 1 অ্যাটমসফিয়ারে কাউন্ট করতে হবে। ঠিক যেমনটা আমরা পদার্থের অবস্থার ক্ষেত্রে দেখছিলাম, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রায় গণনা করতে হবে। ঠিক একইভাবে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক গণনা করতে হবে 1 atm চাপে, কারণ বায়ু চাপ বা পরিবেশের চাপ কম বেশি হলে সেক্ষেত্রে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের মানের পরিবর্তন হইতে পারে। এরপরে হচ্ছে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস, বই দেওয়া আছে। এবং তারপরে হচ্ছে ইউরিয়ার গলনাঙ্ক কত। ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। এরপরে রয়েছে পাতন কাকে বলে। পাতনের ক্ষেত্রে পাতন হচ্ছে মূলত একটি সমন্বিত প্রক্রিয়া। কিরকম? যে মনে করো যে তরল থেকে বাষ্প করলো এবং বাষ্প থেকে পুনরায় তরল করলো, এটাকে বলা হচ্ছে যে এই যে তরল থেকে বাষ্প এবং তরল, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের
পাতন, অর্থাৎ একটি বস্তু একটা তরলকে সেটাকে বাষ্পীভূত করা হবে এবং এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। তরল থেকে বাষ্প এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন এবং বাষ্প থেকে তরল এটাকে বলা হচ্ছে ঘনীভবন। অর্থাৎ একটা পানিকে আমি তাপ দিলাম, বাষ্প করলাম, আবার ঠান্ডা করে এটাকে পানিতে পরিণত করলাম, তাহলে এটাকে আমি বলতে পারবো পাতন। এরপরে হচ্ছে যে ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতন হচ্ছে যদি কোনো বস্তুকে কঠিন অবস্থায় তাপ প্রয়োগ করলে সেটা তরল অবস্থায় পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। মিশ্র সংকেত লিখো। মিশ্র সংকেত তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে NH4Cl। এটা রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপরে হচ্ছে ড্রাই আইস কি? ড্রাই আইস কি? ড্রাই আইস আবার জিনিসটা কি? অর্থাৎ শুষ্ক বরফ। এখন আমরা নরমালি যেটার সাথে পরিচিত বা যে বরফের সাথে পরিচিত তা মূলত হচ্ছে H2O সলিড অবস্থা বা হচ্ছে কঠিন অবস্থা, এর পানির কঠিন অবস্থা। কিন্তু ড্রাই আইস যদি বলে, ড্রাই আইস মানে হচ্ছে শুষ্ক বরফ। শুষ্ক বরফ। আচ্ছা, শুষ্ক বরফ জিনিসটা কি? এটা মূলত কঠিন কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ গ্যাসীয় কার্বন ডাই অক্সাইডকে অতি নিম্ন তাপমাত্রায় যখন কঠিন করা হয় তখন এটা বরফের মতনই আচরণ করে বা পানির বরফের মতনই আচরণ করে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এটা কোনোভাবেই তরলে রূপান্তরিত না হয়ে এটা সরাসরি কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হয়ে যায়, যার ফলে বরফ গলে পানি লিকেজ হওয়ার মতো কোনো ঝামেলা এখানে থাকে না। এরপরে হচ্ছে সুপ্ত তাপ কাকে বলে? সুপ্ত তাপ কাকে বলে? সেটা হচ্ছে যে তাপটা গ্রহণ করে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় না, সুপ্ত তাপ। সুপ্ত তাপের ক্ষেত্রে সুপ্ত কথাটার অর্থ হচ্ছে লুকানো। আমি আবারও লিখি একটু, সেটা হচ্ছে সুপ্ত। সুপ্ত তাপ। সুপ্ত শব্দের অর্থ হচ্ছে লুকানো। সুপ্ত কথার অর্থ হচ্ছে লুকানো, অর্থাৎ লুকানো তাপ। যে তাপটা পদার্থ গ্রহণ করবে কিন্তু তার তাপমাত্রা বৃদ্ধি পাবে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে। ধরো একটা বরফকে 0°C তাপমাত্রায় আমরা তাপ দেওয়া শুরু করলাম, এটা পুনরায় দেখা গেল যে তাপ দেওয়ার ফলে সেটা 0°C আছে, কিন্তু এই অবস্থায় ছিল 0°C তাপমাত্রার বরফ, এই জায়গায় হলো 0°C তাপমাত্রার পানি। অর্থাৎ এখানে তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, কিন্তু বস্তুর ভৌত অবস্থা পরিবর্তন হয়েছে। এটাকে আমরা বলবো হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ করছে। ঠিক একই ভাবে যদি আমরা বলি যে 0°C তাপমাত্রার পানিটা কোনোভাবে 0°C তাপমাত্রার বরফে পরিণত হয়েছে, তাহলে 0°C তাপমাত্রার পানি 0°C তাপমাত্রার বরফে যদি পরিণত হয় তখন সেক্ষেত্রে এখানে কি হয়েছে? সুপ্ত তাপ বর্জন করছে। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন ঘটে নাই, কিন্তু তাপ গ্রহণ বা বর্জন করছে, যার ফলে তার ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে। এরপরে খ নাম্বার গুলো একটু বুঝে বুঝে করতে হবে। সেটা হচ্ছে প্রথমত কণার গতিতত্ত্ব কাকে বলে? কণার গতিতত্ত্ব সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধরে ক্লাসটা শুনতে হবে। কণার গতিতত্ত্ব যেমন একটা কণা থাকবে খুব কাছাকাছি, খুব কাছাকাছি, খুব কাছাকাছি থাকলো, এটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ। একটু গ্যাপে গ্যাপে থাকলো সেটাকে আমরা বলবো হচ্ছে তরল পদার্থ। একটু গ্যাপ থাকলো, একটু ফাঁকা ফাঁকা থাকলো, এটা হচ্ছে তরল পদার্থ। এবং অনেকটা ফাঁকা ফাঁকা দিয়ে যদি থাকে তখন সেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বায়বীয় পদার্থ। অর্থাৎ বায়বীয় পদার্থ যেটা রয়েছে সেটা মূলত আমাদের কি করতেছে? সেটা হচ্ছে আমাদের অনেক দূরে দূরে অবস্থান করতেছে। তাহলে এখন কথা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ খুব কম মানে কণার যে দূরত্ব এটা খুব কম থাকতেছে, তরল পদার্থের ক্ষেত্রে একটু বেশি থাকতেছে, বায়বীয় পদার্থের ক্ষেত্রে অনেক বেশি থাকতেছে। ঠিক আছে? তাহলে এখন এই যে কঠিন পদার্থের ক্ষেত্রে দূরত্ব কম বা আন্তঃআণবিক দূরত্ব কম, দেখা যাচ্ছে এদের কম্পনটা না খুব কম হবে, এরা সহজে কাঁপবে না। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে এরা একটু হলেও কঠিন পদার্থের চেয়ে বেশি জায়গা পাবে, যেন বেশি কম্পনরত অবস্থা থাকে। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এগুলা একদম ছোটাছুটিও করবে। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে কণার কম্পন সবচেয়ে কম, তরল পদার্থের ক্ষেত্রে মধ্যম, এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে গ্যাসের কণাগুলো ছোটাছুটি করবে। অর্থাৎ কণার গতিতত্ত্বের সংজ্ঞা হচ্ছে যে তত্ত্বে কণার কম্পনের উপর নির্ভর করে বস্তুর ভৌত অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় কণার গতিতত্ত্ব। এটা এইভাবে লিখে দিতে পারো। এরপরে রয়েছে যে পানি তরল পদার্থ কেন?
দেখো ভাই, পানি তরল পদার্থ কেন, এটার ক্ষেত্রে যদি আসি তাহলে পানি এটা থাকবে পানি তরল পদার্থ, কারণ হচ্ছে এটা 25°C তাপমাত্রায় তরল অবস্থায় থাকতেছে। এর কণাগুলো যে একটু হলেও কম্পনরত অবস্থায় রয়েছে এবং একে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকারে ধারণ করে। এর নির্দিষ্ট আয়তন এবং ভর রয়েছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, সেজন্য পানি একটা তরল পদার্থ। এরপরে রয়েছে যে ব্যাপনের উপরে আণবিক ভরের প্রভাব। আচ্ছা, ব্যাপনের ক্ষেত্রে বইয়ের যে উদাহরণটা রয়েছে সেটা দেখি। সেটা হচ্ছে একটা আছে HCl আর একটা হচ্ছে অ্যামোনিয়া। ধরো যে হচ্ছে আমরা এই দুটো অ্যামোনিয়া ধরি, এইটার ক্ষেত্রে এইটার আণবিক ভর কত? আণবিক ভর বলতে বোঝানো হয় যে এটা হচ্ছে 35.1 যোগ 35.5 সমান 36.5। এখানে থাকবে 14 এবং 3 সমান 17। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে 36.5 এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে 17, অর্থাৎ আমরা যদি বলি 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিট, এইটার তুলনায় এটা একটা নির্দিষ্ট ভর, এটার ভরের মান হচ্ছে 1.66 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে 1 AMU এই ভরটার তুলনায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা অণু 36.5 গুণ ভারী, অ্যামোনিয়ার একটা অণু 17 গুণ ভারী। তাহলে কোনটা বেশি ভারী? দুইটার ভেতরে অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভারী। তাহলে এখন কথা হচ্ছে ভারী যেটা বস্তু সেটার ছড়ায় পড়ার হার অবশ্যই কম হবে, অর্থাৎ ব্যাপনের উপরে আণবিক ভরের প্রভাবটা হচ্ছে যে বস্তুর আণবিক ভর যত বেশি তার ব্যাপনের হার তত কম। এরপরে রয়েছে নিঃসরণের উপরে চাপের প্রভাব। আচ্ছা, নিঃসরণের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা নিঃসরণের সংখ্যাটার ক্ষেত্রে দেখতে পারি যে নিঃসরণের ক্ষেত্রে রয়েছে যে একটা চেম্বার থাকবে যেখানে হচ্ছে উচ্চ চাপ থাকবে এবং এখানে একটা সরু ছিদ্র থাকবে। সরু ছিদ্রটা হয়তো বোঝা যাচ্ছে এখানে, এই যে এখানে সরু ছিদ্র, এবং এখানে থাকবে নিম্ন চাপ। তাহলে এটা হচ্ছে উচ্চ চাপ, এটা এই নিম্ন চাপ। সজোরে গ্যাসটা বের হবে এবং এই গ্যাসীয় পদার্থ ছাড়া অন্য কোন ধরনের পদার্থের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে সরু ছিদ্র পথে গ্যাসীয় পদার্থের উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে আসার প্রক্রিয়াকে বলা হচ্ছে নিঃসরণ। এরপরে তাহলে এখন দেখো চাপের প্রভাবটা কি। উচ্চ চাপ এবং নিম্ন চাপের মধ্যে চাপের পার্থক্য, অর্থাৎ উচ্চ চাপের অঞ্চল এবং নিম্ন চাপের অঞ্চল যত পার্থক্য বেশি হবে। এখানে ধরো যে এখানে যদি থাকে 5 ATM 5 অ্যাটমসফিয়ার 5 ATM আর এখানে হচ্ছে 1 ATM। এখানে যদি থাকে 10 ATM, এখানে যদি থাকে 1 ATM, কোনটাতে পার্থক্য বেশি? অবশ্যই এখানে পার্থক্য বেশি, অর্থাৎ এখানে নিঃসরণের হারটা বেশি হবে, এখানে নিঃসরণের হার তুলনামূলকভাবে কম হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো মোমের গলন এবং মোমের জ্বলন অভিন্ন নয় কেন, অর্থাৎ মোমের গলন এবং মোমের জ্বলনটা কেন একই নয়। তাহলে প্রথমে যখন দেখি যে একটা মোমের ক্ষেত্রে যখন দেখব, মোমের ক্ষেত্রে মোমের যখন জ্বলবে তখন মোমের ক্ষেত্রে আমরা এই জায়গাতে কিছু তরল অংশটা দেখব, এই জায়গায় দেখব তরল, এই জায়গায় দেখব কঠিন, আর এই অংশ যাতে আমরা দেখব হচ্ছে বাষ্প। কিন্তু আমরা একটা পাত্রের ভেতরে মোম যদি গলাই, দুইটা ভিন্ন ক্ষেত্র। দেখো এখানে যদি আমরা পাত্রে ধরো মোম গলাইলাম, মোম গলানোর পরে এটাকে যদি আমরা ঠান্ডা করি সেটা আবার কঠিন অবস্থায় ফেরত যাবে। তার মানে কি এটা রিভার্স করা সম্ভব হচ্ছে। কঠিন মোমকে আমরা তাপ দিলাম, সেটা গলে গেল, আবার তারপর পরে কি হচ্ছে সেটা ঠান্ডা করলে কঠিন অবস্থা ফেরত আসতেছে। তাহলে মোমের গলন এটা হচ্ছে শুধু ভৌত পরিবর্তন। কিন্তু মোম যখন জ্বলতেছে তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে মোমের সাথে অক্সিজেন, এখানে ঘটবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস জলীয় বাষ্প এবং তার সাথে তাপ, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপের উৎপাদন হবে মোমের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়। এবং এখানে দেখা যাচ্ছে যে তরল, অর্থাৎ ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। এই অংশটাতে ঘটবে হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর এই অংশটাতে কঠিন থেকে তরল হয়ে যাচ্ছে, এটাতে ঘটবে হচ্ছে ভৌত পরিবর্তন। অর্থাৎ মূলত মোমের গলন যেটা, এটা হচ্ছে শুধুমাত্র একটি ভৌত প্রক্রিয়া, কিন্তু মোমের জ্বলন যেটি রয়েছে এটি হচ্ছে একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া।
এরপরে রয়েছে সুপ্ততাপ গ্রহণ বা সুপ্ততাপ বর্জন বলতে কি বুঝো? সুপ্ততাপ গ্রহণ বা সুপ্ততাপ বর্জন বলতে কি বোঝা যায়? সুপ্ততাপ আগে কাকে বলে এটা জানি আমরা। সুপ্ততাপ গ্রহণ একটা লিখি, আর একটা হচ্ছে বর্জনের সুপ্ততাপ নিয়ে আলোচনা হলো। গ্রহণ বর্জন। ধরো 0°C তাপমাত্রার পানি, এখানে বরফ হবে, বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হলো। আর এখানে 0°C তাপমাত্রার পানি 0°C তাপমাত্রার বরফে পরিণত হলো। তাহলে সুপ্ততাপ গ্রহণ বলতে মূলত বোঝানো হচ্ছে যে এখানে দেখো তাপমাত্রা কিন্তু এখানেও 0°, এখানেও 0°। তাহলে বরফ 0°C থেকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হইলে সেটাকে আমরা বলবো হচ্ছে সুপ্ততাপ গ্রহণ করার মাধ্যমে এটা অবস্থার পরিবর্তন ঘটছে। এবং যদি 0°C তাপমাত্রা থেকে 0°C তাপমাত্রার বরফে পরিণত হয়, অর্থাৎ পানি বরফে হচ্ছে, তার মানে কি তাপমাত্রা একই থাকতেছে কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন ঘটতেছে। এখানে ঘটছে তো সুপ্ততাপের বর্জন এবং এখানে ঘটছে সুপ্ততাপের গ্রহণ করছে। এরপরে রয়েছে পাতন এবং ঊর্ধ্বপাতন এক নয় কেন? আচ্ছা, পাতনের ক্ষেত্রে যেটা থাকবে পাতনের ক্ষেত্রে পাতন ঊর্ধ্বপাতন। পাতন হবে কি তরল বাষ্প এবং তারপর আবার তরল, এটা হচ্ছে পাতন। আবার ঊর্ধ্বপাতন হচ্ছে কঠিন থেকে বাষ্প। তাহলে কঠিন থেকে বাষ্প হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন এই ঘটনাটাকে, এবং তরল থেকে বাষ্প তারপরে আবার পুনরায় তরল, তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে পাতন। অর্থাৎ তরল থেকে বাষ্পীভূত হবে, অর্থাৎ তরলের বাষ্পীভবন ঘটবে এবং তারপর ঘনীভবনের মাধ্যমে আবার সেটা তরলে পরিণত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে পাতন। বাট কোন যদি পদার্থের ক্ষেত্রে কঠিন অবস্থায় তাপ দিলে সেটা সরাসরি গ্যাসে পরিণত হয় বা বায়বীয় অবস্থায় চলে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বপাতন। এরপরে রয়েছে যে পাতন এবং ঊর্ধ্বপাতন, গণ এবং ঘ নাম্বার কোশ্চেন শুরু করতেছি। যে প্রথম প্রশ্ন রয়েছে পাতন ও ঊর্ধ্বপাতন একাধিক প্রক্রিয়ার সমন্বয় হলেও এটি রাসায়নিক প্রক্রিয়া নয় বরং ভৌত প্রক্রিয়া। আচ্ছা, এখানে জিনিসটা বুঝাই দিই। দেখো রাসায়নিক প্রক্রিয়া কাকে বলতেছে? যেটা ইররিভার্সিবল সেটাকে আমরা বলতেছি রাসায়নিক প্রক্রিয়া, বা যেটা অণুর গঠনে পরিবর্তন ঘটাচ্ছে সেটাকে আমরা বলতেছি রাসায়নিক পরিবর্তন। বাট যেটা শুধুমাত্র অণুর গঠনে পরিবর্তন ঘটাচ্ছে না বরং শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে এখন দেখো যে পাতন এবং ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে ভৌত অবস্থার পরিবর্তন ঘটতেছে কিন্তু রাসায়নিক অবস্থার বা কণার কোনো পরিবর্তন ঘটতেছে না। ধরো আমি যদি এটা মোমের ক্ষেত্রে বলি, মোম, বা ধরো পানির ক্ষেত্রে যদি বলি, পানির ক্ষেত্রে বাষ্পের সংকেত কি হবে? পানির ক্ষেত্রে আমাদের বাষ্পের সংকেত হবে হচ্ছে H2O, তরলের ক্ষেত্রে হবে হচ্ছে H2O। কঠিনের ক্ষেত্রে যদি আসি, যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, একটু আগে আমরা জানলাম অ্যামোনিয়াম ক্লোরাইড সরাসরি বাষ্পে পরিণত হলো। তাহলে এখানে অণুর গঠনের কোনো পরিবর্তন হয় নাই, বরঞ্চ এখানে জাস্ট ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে। অর্থাৎ ঊর্ধ্বপাতন এবং পাতন একটি সমন্বিত প্রক্রিয়া, এটা স্বাভাবিক এবং এটা ভৌত প্রক্রিয়া, এটা কোনোভাবেই কোনো রাসায়নিক প্রক্রিয়া নয়। এরপরে রয়েছে যে কণার গতিতত্ত্ব অনুযায়ী কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের গঠন বর্ণনা করো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের একটা ছক করতে হবে। কারণ ছক করে দিলে বুঝতে সুবিধা হবে। আমরা ছক করতে পারি। এটা হচ্ছে কঠিন, এটা তরল, এটা বায়বীয়। দেখো প্রথমে আসি ভর। কঠিন পদার্থের ভর আছে, তরলেরও ভর আছে, বায়বীয়েরও ভর আছে। তারপরে আসি নির্দিষ্ট আকার। আকার মানে বস্তুটার আর কি কি আকার ধারণ, মানে দেখতে কেমন আর কি। কঠিন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার আছে, তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার নাই, বায়বীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার নেই। আবার যদি বলি নির্দিষ্ট আয়তন, আয়তন
কঠিন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন আছে, তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে আয়তন নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ত আণবিক দূরত্ব। আন্ত আণবিক দূরত্ব এবং আরেকটা থাকবে আন্ত আণবিক শক্তি। একটু আগে আমরা দেখলাম যে আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে কম হবে, সবচেয়ে কম, তরল পদার্থের ক্ষেত্রে মধ্যম এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি, মানে দূরে দূরে থাকবে। তাহলে হ্যাঁ, একটা জিনিস চিন্তা করো, যদি কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হয় তাহলে এদের কম্পনটা সবচেয়ে কম হবে, এদের কম্পনটা মধ্যম ধরনের হবে এবং এক্ষেত্রে কম্পনটা সবচেয়ে বেশি হবে, কারণ এদের দূরত্ব সবচেয়ে বেশি। যদি শক্তির ক্ষেত্রে আসি তাহলে সেক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, এখানে মধ্যম এবং এখানে সবচেয়ে কম। এই হলো আমাদের উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে বালি এবং লবণের মিশ্রণ থেকে বালি ও লবণ কিভাবে আলাদা করবে। এখন দেখো, বালি এবং লবণের ক্ষেত্রে বালি এবং লবণটা কিভাবে আমরা আলাদা করব। তোমরা আশা করি বালির সংকেতটা জানো। বালির সংকেত হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, লবণ আমরা ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইড, ধরে নিই খাবার লবণ, এই দুটো বস্তু একসাথে মিশ্রিত করলাম। তাহলে সেক্ষেত্রে বালি লবণ একসাথে করলাম, এখানে করার পরে এখানে যখন দানাদার যে মিশ্রণটা হবে এই মিশ্রণটার ভেতরে আমাদেরকে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে ফিল্টার পেপারে এই পানিটাকে ছেঁকে নিতে হবে। তখন দেখা যাবে এখানে ফিল্টার পেপারে শুধু বালিটা থাকবে এবং এখানে লবণ যেহেতু পানিতে দ্রবীভূত হয় লবণটা চলে আসবে। পরবর্তীতে এই লবণের যে দ্রবণ রয়েছে, এখানে কিন্তু লবণ বলতে শুধু লবণ নাই, এখানে লবণের সাথে পানিও আছে, পানি আছে। তাহলে লবণ যোগ পানি, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এই তাপ দেওয়ার ফলে পানিটা বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে এবং লবণটা অবশিষ্ট হিসেবে থেকে যাবে। এইভাবে আমরা লবণটাকে আলাদা করতে পারি। এক্ষেত্রে আমরা কি কি প্রক্রিয়া ব্যবহার করছি, এখানে আমরা দ্রবণ তৈরি করছি, পানি এবং পানি লবণ বালির দ্রবণ তৈরি করছি, এখানে ছাঁকন পদ্ধতি ব্যবহার করছি, লিখে দেই ছাঁকন পদ্ধতি বা ছাঁকছি মূলত আর কি, ছাঁকন পদ্ধতি ব্যবহার করছি। আর এখানে মূলত হচ্ছে আমরা বাষ্পীভবন পদ্ধতিটাকে ব্যবহার করছি। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে লবণ এবং আয়োডিন থেকে লবণ ও আয়োডিন কিভাবে আলাদা করবে। লবণ এবং আয়োডিন যদি আমরা একসাথে করি তাহলে এই ক্ষেত্রে আমরা লবণ ক্ষেত্রে দেখা গেল যে লবণ ধরে নিলাম এবং আয়োডিন ধরে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে লবণ এবং আয়োডিন যদি একসাথে থাকে দুটাই কিন্তু পানিতে দ্রবীভূত হয়ে যাবে। এবার একটু ঝামেলা, বালি তো পানিতে দ্রবীভূত হয় নাই, সেজন্য আমরা ছাঁকার মাধ্যমে আলাদা করতে পারছি। এবার যেটা করতে হবে সেখানে আমাদের এবার একটা পাত্র নিতে হবে, যে পাত্রে থাকবে হচ্ছে লবণ, NaCl থাকবে, আবার আয়োডিনও থাকবে। তারপরে এটাকে একটা বদ্ধ পাত্রে রাখতে হবে এবং এখান থেকে গ্যাসটাকে যখন উড়ে যাবে তখন এখানে একটা ছাঁকনির মতো এই টাইপ কিছু দিতে হবে, ঠিক আছে, যেটা আর কি বাষ্পটাকে ঠান্ডা করবে। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই যে তাপমাত্রা, আমরা যদি ভেতরে তাপ দেই, আমরা যদি নিচে তাপ দেই তখন সেখানে তাপ লিখে দিই, এটা আমরা যদি নিচে তাপ দেই তাহলে সেক্ষেত্রে কি হবে, আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, যার ফলে তাপ পাওয়ার পরে এটা কোনোভাবেই তরল অবস্থায় না গিয়ে সরাসরি এটা বাষ্পীভূত হয়ে যাবে এবং এই গ্যাসটাকে কোনোভাবে যদি ঠান্ডা করি তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে আমরা আলাদা করে ফেলছি আয়োডিনটাকে, অর্থাৎ ঠান্ডা হয়ে আবার কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তাপমাত্রা অনেক বেশি, প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস, তাই খুব সহজে লবণ গলবে না, কিন্তু তাপ দিলে আয়োডিন উড়ে চলে যাবে। কিন্তু ওই বাষ্পটাকে যদি আমরা ধরে ঠান্ডা করতে পারি তাহলে সেটা আবার পুনরায় হচ্ছে কঠিন অবস্থায় ফেরত আসবে। এরপরে রয়েছে এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে
100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপীয় বক্ররেখা গ্রাফ। এটা তোমাদের 29 পেজে রয়েছে, রসায়ন বইয়ের 29 পেজে রয়েছে। এখানে গ্রাফটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে -40 ডিগ্রি সেলসিয়াস, একটা পয়েন্টে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, একটা পয়েন্টে দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর একটা পয়েন্টে দেওয়া আছে 140 ডিগ্রি সেলসিয়াস। দেখো ভাই, -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি যখন বস্তুটাকে তাপ দিলাম, বরফকে তাপ দিলাম, বরফের তাপমাত্রা বাড়ছে। এখানে কোনো সূক্ষ্ম তাপের গ্রহণ ঘটে নাই, কারণ সূক্ষ্ম তাপের গ্রহণ ঘটলে তাপমাত্রা পরিবর্তন ঘটে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে এই যে -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গেল, তার মানে তাপমাত্রা বাড়ছে। এই পয়েন্টে এসে কিছুক্ষণ সময়ের জন্য দেখা যাবে তার তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না। তাহলে এটাকে আমি নাম দিই, এটা 0, এটা বা এটা O পয়েন্ট, এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। ও থেকে এ পয়েন্টে দেখো ভাইয়া কি হচ্ছে, তার তাপমাত্রা বৃদ্ধি পাইছে, কিন্তু কোনোভাবে কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটে নাই। অর্থাৎ ও পয়েন্টে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, কিন্তু এ পয়েন্টে এসে হয়ে গেছে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে ছিল, সরি আমি ভুল বলছি, এই পয়েন্টে ছিল -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বরফ, এখানে হইছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বরফ। অর্থাৎ ভৌত অবস্থার পরিবর্তন ঘটে নাই, কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটছে। তার মানে এখানে সূক্ষ্ম তাপ গ্রহণ করে নাই। কিন্তু এ থেকে বি পয়েন্টে, এ পয়েন্টে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, কিন্তু বি পয়েন্টে এসে হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। অর্থাৎ আমরা কিন্তু কন্টিনিউয়াসলি যদি তাপ দেই, তারপরও একটা কিছুক্ষণ সময় দেখা যাবে যে পানিটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আছে, কারণ এখানে যে এই যে ভৌত অবস্থার পরিবর্তনটা ঘটলো, এই অংশটাতেই আসলে সূক্ষ্ম তাপ গ্রহণ করছে। তারপরে কিছুক্ষণ পরে দেখা যাবে সম্পূর্ণ বরফটা যখন পানিতে পরিণত হয়ে যাবে, তখন সেটা তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে। যখন সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যাবে, তখন সেটা তাপমাত্রা বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে, এবং কিছুক্ষণ সময়ের জন্য তাকে কন্টিনিউয়াসলি তাপ দিলেও আর তাপমাত্রা বাড়বে না। তার তাপমাত্রাটা যখন বাড়তেছে না, তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই অংশটাতে সি পয়েন্ট যদি নাম দিই, তাহলে সি পয়েন্টে সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, কিন্তু এই পয়েন্টে এসে সে হবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ডি পয়েন্টে এসে সে হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প। আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। 0 ডিগ্রি মানে এই যে 0 পয়েন্ট বা হচ্ছে ও পয়েন্টে -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে এ পয়েন্টে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বরফে পরিণত হয়েছে, অর্থাৎ বরফের তাপমাত্রা বৃদ্ধি পাইছে, কিন্তু তার যেহেতু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে নাই, তার মানে সে সূক্ষ্ম তাপ গ্রহণ করে নাই। তারপরে আসি এ বি পয়েন্টে। এ বি পয়েন্টে, এ পয়েন্টে ছিল কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, বি পয়েন্টে হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। অর্থাৎ এই অংশতে তার তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে। তাই বলা যায় এ বি অংশে বা এ বি রেখাতে সে সূক্ষ্ম তাপ গ্রহণ করছে। এরপরে যেটা আসবে বি থেকে সি অংশে, বি সি অংশে তার তাপমাত্রা বৃদ্ধি পাইছে, কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে নাই। অর্থাৎ ভৌত অবস্থা যদি পরিবর্তন না ঘটে, তাহলে সূক্ষ্ম তাপ গ্রহণ করে নাই। কারণ আমরা জানি সূক্ষ্ম তাপ হচ্ছে যে বস্তু, যখন একটা বস্তু ভৌত অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটায় না, তখন ওই যে তাপটা গ্রহণ করলো কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাইলো না, ওই তাপটাকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্ম তাপ। তাহলে এখন দেখো, সি তে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ডি তে হয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প। এই অংশটাতে তার তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, কিন্তু কন্টিনিউয়াসলি তাপ দেওয়ার পরও তাপটাকে সে গ্রহণ করছে আর লুকাইছে, গ্রহণ করছে লুকাইছে। এখন লুকাইছে কি জন্য, যার ফলে তার কম্পন বৃদ্ধি পাইছে। কম্পন বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়েছে, এখানে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ডি পয়েন্টে এসে হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প। কন্টিনিউয়াসলি তাপ দিতে থাকলে সেটা জলীয় বাষ্প হইতে থাকবে, আর সূক্ষ্ম তাপ গ্রহণ করবে না। এর পরের প্রশ্ন যেটি রয়েছে সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সূক্ষ্ম তাপ বর্জনের। এটা আমাদের দেখা যাবে যে 30 নাম্বার পেজে রয়েছে, পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার 30। দেখো, সেম গ্রাফ কিন্তু উল্টা দেওয়া আছে। এক্ষেত্রে দেখা গেছে যে আস্তে আস্তে ঠান্ডা হইছে, আস্তে আস্তে ঠান্ডা হইছে, এবং তারপরে আবার হইছে। দেখো, তাহলে এখন কথা হচ্ছে এখানে যে গ্রাফটা থাকবে, আমি এখানে ধরি হচ্ছে, এখানে ধরি 0, এখানে ধরি এ, এখানে ধরি বি, এখানে ধরি সি, এখানে ধরি ডি, এখানে ধরি ই। তাপমাত্রা এখানে ধরি হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস,
এখানে ধরি 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরি এটা 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে ধরি -40 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন তাপমাত্রা দেওয়া থাকতে পারে, তোমরা এটা কোশ্চেন দেখলে বুঝতে পারবা। দেখো 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে জলীয় বাষ্পটা আছে, এটাকে যখন ঠান্ডা করা হইলো বা এটাকে যখন শীতল করা হইলো, তাপ গ্রহণের ফলে তার কি হচ্ছে, তার হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন ঘটতেছে না, কিন্তু তার তাপমাত্রা পরিবর্তন ঘটতেছে। তার মানে কি, সূর্য তাপ বর্জন করে নাই, যে তাপটা লুকায় রাখছিল ওটাকে বর্জন করে নাই, কিন্তু এ থেকে বি পয়েন্টে দেখো তার সময় কালক্ষেপণ হয়েছে। এটা হচ্ছে সময়ের, এই গ্রাফটার ক্ষেত্রে এদিক দিয়ে বোঝানো হয় মূলত সময়, আর এদিক দিয়ে বোঝানো হয় হচ্ছে তাপমাত্রা। তাহলে এই এ থেকে বি পয়েন্টে কি করছে, এ পয়েন্টে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প, বি পয়েন্টে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। অর্থাৎ এই ক্ষেত্রে এ পয়েন্টে ছিল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। তাহলে তাপমাত্রার পরিবর্তন ঘটে নাই, কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে। যেহেতু শীতলের দিকে গেছে, অর্থাৎ বাষ্প থেকে তরলের দিকে গেছে, সেজন্য এটাকে আমরা বলতে পারবো যে এখানে সুপ্ত তাপ বর্জন করছে, অর্থাৎ ভেতরে যে লুকানো তাপটা ছিল এটাকে ছেড়ে দিচ্ছে। এরপরে বি থেকে সি অংশ, বি থেকে সি অংশের ক্ষেত্রে দেখো ক্রমাগত সময়ের সাথে সাথে তাপমাত্রা কমছে, তার মানে এখানে সুপ্ত তাপ বর্জন করে নাই, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত সুপ্ত তাপ বর্জন করে নাই, কিন্তু তাপমাত্রা কমছে। তার মানে কি, তার ভৌত অবস্থার পরিবর্তন ঘটে নাই। তাহলে বি তে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এই ক্ষেত্রে সি বিন্দুতে এসে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। আবার এই অংশ দেখো, এটা ওয়াই, এই যে আমাদের এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষর সমান্তরাল, এক্স অক্ষ সমান্তরালে আছে, তার মানে কি হয়েছে, এখানে সুপ্ত তাপ বর্জন হয়েছে। তাহলে সি বিন্দুতে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, ডি বিন্দুতে হয়েছে, সরি, সি বিন্দুতে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ডি বিন্দুতে হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। এবং যত তাপ গ্রহণ করা হবে তার তাপমাত্রা তত কমতেই থাকবে, তার মানে সুপ্ত তাপ গ্রহণ। এখন এখানে একটা সহজ ট্রিক শিখিয়ে দিতে পারি, যে যদি ভৌত অবস্থা থাকে 3টা, তাহলে কি গ্যাপ 2টা, তার মানে ব্যাপারটা হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ করুক আর বর্জন করুক, সুপ্ত তাপ গ্রহণ বা বর্জন করবে হচ্ছে 2বার। যেমন কঠিন তরল বা বায়বীয় সুপ্ত তাপ গ্রহণ করবে 1বার 2বার, বা বর্জন করবে 1বার 2বার। আরেকটা ট্রিক্স হচ্ছে এরকম 2টা অবস্থা, যেমন মিশা জল, আয়োডিন, কর্পূর, এই বস্তুগুলোর ক্ষেত্রে ভৌত অবস্থা হচ্ছে 2টা, অর্থাৎ কঠিন এবং বায়বীয়, অর্থাৎ মাঝখানে গ্যাপ 1টা। তার মানে কি হচ্ছে, সুপ্ত তাপ গ্রহণ করতেছে 1বার, বর্জন করতেছে 1বার। এটা গ্রাফ দেখলে বুঝবা। যদি ঊর্ধ্বপাতিত বস্তু চলে আসে, ঠিক আছে, ঊর্ধ্বপাতিত বস্তুর ক্ষেত্রে সুপ্ত তাপ গ্রহণের গ্রাফটা হবে এরকম, এবং সুপ্ত তাপ বর্জনের গ্রাফটা হবে হচ্ছে এইরকম। বুঝতে সুবিধা হবে, এভাবে দেই, এরকম। যদি এরকম একটা তুমি দেখবা এখানে যদি থাকে, এখানে যদি একটা থাকে তাহলে সেটা ঊর্ধ্বপাতিত বস্তু বোঝাইছে, এখানে যদি একটা থাকে সেটা ঊর্ধ্বপাতিত বস্তু। বাট যদি গ্রাফটার ক্ষেত্রে, গ্রাফটা কখনো এইরকম হয় যে 1বার 2বার, অর্থাৎ এখানে এই যে 2বার রয়েছে, তার মানে কি, তার মোট ভৌত অবস্থা হচ্ছে 3টা, তার মানে সাধারণ পদার্থের ক্ষেত্রে বোঝানো হয়েছে। কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে সুপ্ত তাপ গ্রহণ বা বর্জন করবে হচ্ছে 1বার। এই ছিল আমাদের 2 অধ্যায়ের সম্পূর্ণ মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে এত ধৈর্য নিয়ে দেখার জন্য, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও এবং প্রত্যেকটা টপিকের উপরে আরো ডিটেইলসে ক্লাস চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব দ্রুত ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য আরো ভালোভাবে বোঝানোর জন্য বা আরো গুছানো ভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।